বন্ধুরা, এটি একটি সত্য ঘটনার উপর ভিত্তি করে লেখা গল্প। বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার এক দরিদ্র মেয়ে নাদিয়া, যে সেদিন তার অসুস্থ বাবার বেতনের টাকা আনার জন্য বাড়ি থেকে বের হয়েছিল। সারারাত সে ঘুমাতে পারেনি, কারণ ঘরে ওষুধ শেষ হয়ে গিয়েছিল এবং তার বাবা বেশ কয়েকদিন ধরে জ্বরে ভেঙে পড়েছিলেন। কিন্তু সেদিন তার সামান্যতম ধারণাও ছিল না যে বেতনের টাকা নিতে বেরোনোর এই ছোট্ট প্রচেষ্টাটি তার পুরো জীবন বদলে দিতে চলেছে। নাদিয়া দ্রুত পায়ে হাঁটছিল। তার হাতে ছিল একটি পুরনো ওষুধের প্রেসক্রিপশন, আর মনে ছিল কেবল একটি চিন্তা, যেভাবেই হোক আজ যেন বাবার বেতনের টাকাটা পাওয়া যায়। সারা পথ তার চোখে কেবল বাবার মুখটি ভাসছিল। রাতে তিনি বারবার এপাশ ওপাশ করছিলেন আর বলছিলেন যে শরীর খুব ভেঙে আসছে। নাদিয়া এটা ভেবে আরও দুশ্চিন্তায় পড়ে যাচ্ছিল যে আজ যদি ওষুধ না পাওয়া যায় তবে বাবার অবস্থা আরও খারাপ হতে পারে। প্রায় 25 মিনিট হাঁটার পর সে সেই কারখানার সামনে পৌঁছালো, যেখানে তার বাবা জাকির মজুর হিসেবে কাজ করতেন। কারখানার কাজ তখনও চলছিল। চারদিকে ইট, সিমেন্ট আর লোহার রড পড়েছিল। অনেক শ্রমিক নিজ নিজ কাজে ব্যস্ত ছিলেন, কেউ ইট তুলছিলেন, কেউ দেওয়াল গাঁথছিলেন। নাদিয়া কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে সব দেখল। সে প্রথমবার এমন কোনো জায়গায় এসেছিল, তার মনে কিছুটা ভয়ও কাজ করছিল, কিন্তু পরক্ষণেই বাবার অসুস্থতার কথা মনে পড়ে এসে সাহস সঞ্চয় করল। সে একজন শ্রমিকের কাছে গিয়ে নিচু স্বরে জিজ্ঞেস করল, ভাই, মালিক কোথায় বসবেন? শ্রমিকটি সামনে দাঁড়িয়ে থাকা এক যুবকের দিকে ইশারা করে বলল, ওই যে দেখো মালিকের ছেলে, ওই এখন কাজ দেখাশোনা করছে। নাদিয়া তাকিয়ে দেখল সামনে প্রায় 24 বছর বয়সী এক যুবক দাঁড়িয়ে আছে। পরিষ্কার পোশাক পরা, হাতে কাগজ নিয়ে সে শ্রমিকদের কাজ বুঝিয়ে দিচ্ছিল। তার নাম ছিল ফারহান। নাদিয়া ধীরে ধীরে তার দিকে এগোতে লাগল। যত কাছে যাচ্ছিল তার হৃদস্পন্দন তত বেড়ে যাচ্ছিল, কিন্তু সে নিজেকে সামলে নিয়ে তার সামনে গিয়ে দাঁড়াল। 2 হাত বাড়িয়ে নিচু স্বরে বলল, আসসালামু আলাইকুম। আমি আমার অসুস্থ বাবার বেতন নিতে এসেছি। তার মুখে ভয়ের ছাপ স্পষ্ট ছিল। ফারহান শান্ত স্বরে জিজ্ঞেস করল, কার বেতন? আমার বাবা জাকির 2 দিন আগে এখানে কাজ করতেন। ফারহানের তখনই মনে পড়ে গেল 2 দিন আগে তার বাবা এক বয়স্ক শ্রমিককে বকাবকি করে কাজ থেকে বের করে দিয়েছিলেন। সম্ভবত তিনিই ছিলেন জাকির। সে জিজ্ঞেস করল, তুমি কি ওনার মেয়ে? জি। ঘরে ওষুধ কিনতে হবে, তাই টাকা নিতে এসেছি। ফারহান কিছুক্ষণ চুপ হয়ে গেল। সে বুঝতে পারল সামনে দাঁড়িয়ে থাকা এই মেয়েটি সাহায্য চাইতে নয়, বরং তার বাবার কঠোর পরিশ্রমের পাওনা নিতে এসেছে। কিন্তু সেই মুহূর্তে তার কাছে নগদ টাকা ছিল না। সে কিছুটা ভেবে বলল, এখন আমার কাছে টাকা নেই। আব্বা আসবেন, তিনিই দেবেন। এটা শুনে নাদিয়ার মুখ মলিন হয়ে গেল। সে ধীরে ধীরে তার ওড়নার আড়াল থেকে একটি কাগজ বের করে ফারহানের দিকে বাড়িয়ে দিল। এটা ওষুধের প্রেসক্রিপশন। বাবার ওষুধ শেষ হয়ে গেছে। ফারহান প্রেসক্রিপশনটি হাতে নিয়ে দেখল। তাতে কিছু ওষুধের নাম লেখা ছিল। সে বুঝতে পারল জাকিরের অবস্থা সত্যিই খারাপ। সে শান্তস্বরে বলল, আপনি বরং এই প্রেসক্রিপশনটি আমাকে দিয়ে দিন। আমি ওষুধ কিনে আপনাদের বাড়িতে পৌঁছে দেব। নাদিয়া তার কথা বিশ্বাসই করতে পারছিল না। সে অবাক হয়ে জিজ্ঞেস করল, সত্যি? ফারহান হালকা হেসে বলল, হ্যাঁ, চিন্তা করবেন না। নাদিয়ার চোখে স্বস্তির ছায়া ফুটে উঠল। সে বলল, ধন্যবাদ। শুধু ওষুধগুলো একটু দ্রুত পাঠিয়ে দিয়েন। এটুকু বলে সে সেখান থেকে ফিরতে শুরু করল। ফারহান কিছুক্ষণ তাকে যেতে দেখল। তার মনে বারবার এই প্রশ্ন জাগছিল যে এই মেয়েটির অভাব কতটা বড় হতে পারে, যে এত সংকোচ নিয়ে বেতনের টাকা নিতে এসেছে। সেদিন সন্ধ্যায় যখন ফারহান বাড়ি পৌঁছাল, তার মাথায় কেবল ওই মেয়েটি আর তার অসুস্থ বাবার কথাই ঘুরছিল। অবশেষে সে আলমারি থেকে টাকা বের করল, ওষুধের দোকান থেকে ওষুধ কিনল এবং নাদিয়ার বলা ঠিকানার দিকে রওনা দিল। শুরুতে রাস্তা পাকা ছিল, কিন্তু কিছু দূর যাওয়ার পর রাস্তাটি ধীরে ধীরে সরু ও ভাঙাচোরা গলিতে পরিণত হল। চারদিকে ছোট ছোট ঘর, কাঁচা দেওয়াল, আর গলিতে বাচ্চাদের খেলা করতে দেখা যাচ্ছিল। কিছুক্ষণ পরেই সে একটি ছোট কাঁচা ঘরের সামনে গিয়ে দাঁড়াল। সে দরজায় হালকা টোকা দিল। ভেতর থেকে পায়ের মৃদু শব্দ শোনা গেল এবং দরজা ধীরে ধীরে খুলল। সামনে নাদিয়া দাঁড়িয়ে ছিল। ফারহানকে হঠাৎ সামনে দেখে সে কিছুটা চমকে গেল। তার চোখে এক পলকের জন্য বিস্ময় ফুটে উঠল, কিন্তু যেই ফারহানের হাতে ওষুধের ব্যাগটি দেখল, তার মুখে স্বস্তির হাসি ফুটে উঠল। আপনি? সে নিচু স্বরে বলল। ফারহান ওষুধের ব্যাগটি তার দিকে বাড়িয়ে দিয়ে শান্ত স্বরে বলল, আপনি যে প্রেসক্রিপশনটি দিয়েছিলেন সেগুলোর ওষুধ নিয়ে এসেছি।
নাদিয়ার চেহারায় প্রশান্তি নেমে এলো। সে তখনই দরজাটি আরও খুলে দিয়ে বলল, ভেতরে আসুন। ভেতরে খুব কম আসবাবপত্র ছিল। একপাশে একটি পুরনো ও ভাঙা চৌকি পড়েছিল, যাতে একজন বৃদ্ধ লোক শুয়েছিলেন। তার মুখ খুব দুর্বল ও ফ্যাকাশে হয়ে গিয়েছিল। তিনিই ছিলেন জাকির। ঘরের কোণে কিছু পুরনো বাসন রাখা ছিল, আর দেওয়ালের অবস্থা দেখে বোঝা যাচ্ছিল এই পরিবারের আর্থিক অবস্থা কতটা নড়বড়ে। নাদিয়া দ্রুত বাইরে গিয়ে পাশের বাড়ি থেকে একটি পুরনো চেয়ার নিয়ে এলো। সে সেটি ফারহানের সামনে রেখে বলল, বসুন। তার কণ্ঠে সংকোচ আর সম্মান দুটোই ছিল। ফারহান চেয়ারে বসল। সে ওষুধের ব্যাগটি নাদিয়ার হাতে দিয়ে বলল, এখানে প্রায় 8 দিনের ওষুধ আছে। ডাক্তার এগুলোই দিয়েছিলেন। নাদিয়া ধীরে ধীরে ওষুধগুলো নিয়ে তার বাবার পাশে রাখল। জাকির ফারহানকে দেখে উঠতে চেষ্টা করছিলেন। তখনই ফারহান এগিয়ে গিয়ে বলল, চাচা, আপনি শুয়ে থাকুন, ওঠার দরকার নেই। জাকির দুর্বল কণ্ঠে বললেন, বাবা, আপনি কেন এত কষ্ট করলেন? টাকা দিয়ে দিলে আমরা নিজেরাই ওষুধ নিয়ে আসতাম। ফারহান হালকা হেসে বলল, কোনো ব্যাপার না চাচা, রাস্তা চেনা ছিল, তাই নিজেই নিয়ে এলাম। কিছুক্ষণ ঘরে নীরবতা বিরাজ করল। ফারহানের নজর ধীরে ধীরে পুরো ঘরে ঘুরছিল। এই ছোট্ট ঘরের প্রতিটি কোণ তাদের অভাব, সংগ্রাম আর অসহায়ত্বের গল্প বলছিল। তখনই নাদিয়ার নজর মাটিতে রাখা ওষুধের প্রেসক্রিপশনের উপর পড়ল। সে ধীরে ধীরে বলল, বাবার ওষুধ প্রতি মাসে বেশ দামি আসে, তাই অনেক সময় আমরা সময়মতো কিনতে পারি না। বলতে বলতে তার গলা ধরে এলো। ফারহান দেখল জাকিরের হাত কাঁপছে এবং মুখ ক্লান্তিতে ভরা, তার চোখে অসুস্থতার অসহায়ত্ব পরিষ্কার দেখা যাচ্ছিল। কিছুক্ষণ পর জাকির ধীরে ধীরে উঠে বললেন, মা, বাবা বসুক, আমি চা নিয়ে আসি। ফারহান দ্রুত বলল, না চাচা, এটার দরকার নেই, আপনি বিশ্রাম নিন। কিন্তু জাকির তবুও বাইরে গেলেন। সম্ভবত তার বিবেক মেহমানকে কিছু না দিয়ে বিদায় করতে দিচ্ছিল না। কিছুক্ষণ পর তিনি 1 কাপ চা নিয়ে ফিরলেন। ফারহান বুঝতে পারল এই ঘরের অবস্থা এমন যে সবার জন্য চা বানানো সহজ নয়। সম্ভবত ঘরে এই 1 কাপ চাই বানানো সম্ভব ছিল। নাদিয়া সেই চা গ্লাসে ঢেলে ফারহানের দিকে বাড়িয়ে দিল। ফারহান গ্লাসটি হাতে নিল, কিন্তু তার মনে এক অদ্ভুত অনুভূতি কাজ করছিল। এই পরিবারের সরলতা আর অভাবের সামনে সে নিজেকে খুব ছোট মনে করছিল। কিছুক্ষণ টুকটাক কথাবার্তা হলো। এরপর ফারহান উঠতে লাগল। সে পকেট থেকে 1500 টাকা বের করে চুপচাপ জাকিরের হাতে রেখে দিল। জাকির ঘাবড়ে গেলেন, বাবা, এটা কেন? এটা আপনার বেতন, রেখে দিন। জাকির তখনই টাকা ফেরত দিতে চাইলেন। না বাবা, ওষুধের টাকা তো আপনি দিয়েছেনই, এটা আমি নিতে পারবো না। কিন্তু ফারহান ধীরে করে তার হাতটি বন্ধ করে দিল। জাকিরের চোখ ভিজে এলো, কিন্তু তিনি কিছু বলতে পারলেন না। এটুকু বলে ফারহান দরজার দিকে এগিয়ে গেল। যখন সে ঘর থেকে বের হলো, তখন পেছন পেছন নাদিয়াও এলো। সে নিচু স্বরে বলল, শুনুন। ফারহান থামল এবং তার দিকে ফিরল। নাদিয়ার চোখে জল ছিল। সে কিছুক্ষণ চুপ থেকে বলল, সেদিন যখন বাবা বাড়ি এসেছিলেন, তিনি খুব কেঁদেছিলেন। আমি ওনাকে প্রথমবার এতটা ভেঙে পড়তে দেখেছি। তার কণ্ঠে সততা আর কষ্ট দুটোই ছিল। ফারহান কিছুক্ষণ তাকে চুপচাপ দেখল, তারপর ধীরে বলল, এটার জন্য আপনার কিছু বলার দরকার নেই। তখনই ফারহান সেই টাকাগুলো তার হাতে রেখে তার মুঠো বন্ধ করে দিল। এটাকে নিজের মনে করে রেখে দিন, সে বলল। নাদিয়া চুপ করে দাঁড়িয়ে রইল। তার চোখ ফারহানের মুখের দিকে নিবদ্ধ ছিল। সেই চোখে কৃতজ্ঞতা আর এক অব্যক্ত অনুভূতি ছিল। কিছু সময় দুজন একে অপরের দিকে তাকিয়ে রইল, যেন অনেক কথা শব্দ ছাড়াই বলা হয়ে গেল। তারপর ফারহান ধীরে ধীরে সেখান থেকে রওনা হল। কিন্তু সেই দিনের পর ফারহানের সাথে এক অদ্ভুত ব্যাপার হতে লাগল। সে যেখানেই যেত, বারবার সেই মুখটি মনে পড়ত, সেই সরলতা, সেই মায়া আর সেই অসহায়ত্ব। সে নিজেও বুঝতে পারছিল না যে কেন এক গরিব শ্রমিকের মেয়ের স্মৃতি তার হৃদয়ে এত গভীরভাবে গেঁথে যাচ্ছে। ফারহান নিজের কাজে ব্যস্ত থাকত। কারখানার কাজ দ্রুত এগোচ্ছিল। শ্রমিকরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করত, কিন্তু ফারহানের মন বারবার ভটকে যেত। তার বারবার সেই ছোট্ট ঘরটির কথা মনে পড়ত, যেখানে অভাব থাকলেও এক অদ্ভুত আত্মসম্মান ছিল। দিন ধীরে ধীরে কাটতে লাগল। প্রায় 10 দিন পার হল। একদিন হঠাৎ ফারহানের মনে পড়ল যে সে যে ওষুধগুলো দিয়েছিল সেগুলো নিশ্চয়ই শেষ হয়ে গেছে। এটা ভাবতেই তার মনে আবার দুশ্চিন্তা ফিরে এলো। সে তখনই ওষুধের দোকানে গিয়ে আবার ওষুধ কিনল। এবার সে পুরো 1 মাসের ওষুধ নিল। ওষুধের প্যাকেট হাতে নিয়ে সে সেই গলির দিকে চলল, যেখানে নাদিয়ার ঘর।
দরজায় টোকা দিতেই নাদিয়া দরজা খুলল। ফারহানকে দেখে সে কিছুটা অবাক হল। আপনি? সে বলল। ফারহান ওষুধের প্যাকেট এগিয়ে দিয়ে বলল, আমি ভাবছিলাম ওষুধ শেষ হয়ে গেছে, তাই নিয়ে এলাম। নাদিয়ার মুখে হাসি ফুটে উঠল। সে ওষুধ নিতে নিতে বলল, আমি তো প্রেসক্রিপশনটি খুঁজছিলাম, বুঝতে পারছিলাম না কোথায় রেখেছি। ফারহান হাসল। প্রেসক্রিপশন আমার কাছেই ছিল। নাদিয়া তাকে ভেতরে আসার জন্য বলল। সেই সময় জাকির বাড়িতে ছিলেন না, সম্ভবত পাশের দোকানে গিয়েছিলেন। ফারহান চেয়ারে বসল। কিছুক্ষণ দুজনের মধ্যে কথা হলো। এরপর ফারহান বলল, আসলে আমি একটা কাজেও এসেছি। কেমন কাজ? কারখানার বিল্ডিং এখন প্রায় শেষ। ভেতরে অনেক মালামাল রাখা আছে, মেশিন, রড ও অন্যান্য জিনিস। সেগুলো দেখাশোনার জন্য একজন মানুষ দরকার। নাদিয়া মনোযোগ দিয়ে তার কথা শুনছিল। ফারহান আরও বলল, স্থায়ী কাজ। কাজ খুব বেশি কঠিন নয়, শুধু ওখানে থেকে পাহারা দিতে হবে। আমি ভাবছিলাম আপনার বাবা চাইলে এই কাজটা করতে পারেন। নাদিয়ার মুখে আশার আলো ফুটে উঠল। সে ধীরে বলল, এর আগে তো ওনার মন ভেঙে গিয়েছিল। ফারহান শান্তস্বরে বলল, আমি ওনার সাথে নিজে কথা বলবো। ঠিক এমন সময় দরজার বাইরে পায়ের শব্দ পাওয়া গেল। জাকির ফিরে এসেছেন। তিনি ফারহানকে ঘরে বসা দেখে কিছুটা চমকে গেলেন। ফারহান সালাম দিয়ে তাকে পুরো বিষয়টি জানালো। কারখানার পাহারাদারের কাজ এবং তাতে বেশি পরিশ্রম না হওয়ার কথা শুনে জাকির কিছুক্ষণ চুপ থাকলেন। তার মুখে অনেক ভাব ফুটে উঠছিল। সম্ভবত তার সেই দিনের অপমানের কথা মনে পড়ছিল, আবার পরিবারের অভাবের কথাও। কিছুক্ষণ পর তিনি নিচু স্বরে বললেন, মন তো সায় দেয় না বাবা, কিন্তু কাজ যদি হালকা হয় তবে আমি চেষ্টা করে দেখব। নাদিয়ার মুখে হাসি ফুটে উঠল। জাকির বললেন, বসুন বাবা, আমি চা নিয়ে আসছি। এবার তিনি সবার জন্য চা নিয়ে এলেন। ছোট ঘরটিতে কিছুক্ষণের জন্য শান্তির ছোঁয়া পাওয়া গেল। কিছুক্ষণ পর ফারহান চলে যেতে চাইল। নাদিয়া তাকে এগিয়ে দেওয়ার জন্য দরজার কাছে এলো। নাদিয়া ধীরে বলল, আপনি আমাদের জন্য যা করেছেন তার জন্য আমি আপনাকে ঠিকমতো ধন্যবাদও দিতে পারছি না। ফারহান তার দিকে তাকিয়ে বলল, এমন বলবেন না, আমি বিশেষ কিছু করিনি। দুজনে কিছুক্ষণ একে অপরের দিকে তাকিয়ে রইল। তারপর ফারহান চলে গেল। কিন্তু সে যখন বাড়ি পৌঁছল তখন তার সামান্যতম ধারণাও ছিল না যে তার বাবা রফিক আহমেদ পর্যন্ত এই খবর পৌঁছে গেছে। কোনো এক শ্রমিক তাকে বলে দিয়েছিল যে তার ছেলে সেই গরিব শ্রমিকের বাড়ি বারবার যাচ্ছে। সন্ধ্যায় ফারহান বাড়ি ফিরলে তার বাবার মুখ রাগে লাল হয়েছিল। তিনি কড়া গলায় জিজ্ঞেস করলেন, তুমি ওই শ্রমিকের বাড়ি কেন যাচ্ছ? ফারহান চমকে গেল। সে বুঝতে পারল না বাবা কিভাবে সব জানলেন। রফিক আহমেদ রেগে বললেন, লোকে বলছে তুমি ওই শ্রমিকের মেয়ের পেছনে ঘুরছ। ফারহান শান্ত থাকার চেষ্টা করে বলল, আব্বা, ব্যাপারটি তেমন নয় যেমন আপনি ভাবছেন। কিন্তু রফিক আহমেদের রাগ কমল না। তিনি কঠোর গলায় বললেন, ওই লোক আমার কারখানায় আর কাজ করবে না। এটা শুনে ফারহানের মুখ গম্ভীর হয়ে গেল। সে বুঝতে পারল পরিস্থিতি আর সহজ নেই। ওদিকে নাদিয়া তার ঘরের আঙ্গিনায় চুপচাপ বসেছিল। তার মনে এক অদ্ভুত অস্থিরতা কাজ করছিল। সে বুঝতে পারছিল না তার মনে এত ভয় কেন। তাকে বারবার এক শ্রমিকের বলা কথাটি মনে পড়ছিল যে কারখানার মালিক ও তার ছেলের মধ্যে তাকে নিয়ে ঝগড়া হয়েছে। নাদিয়ার বুক কেঁপে উঠল। সে ভাবল, সে তো কেবল বাবার বেতন চেয়েছিল, তারপর ফারহান নিজে যা সাহায্য করেছে তা তো সে চায়নি। তার মনে ভয় হচ্ছিল যে তার জন্য যেন ফারহানকে তার বাবার কাছে নিচু হতে না হয়। জাকিরও সব বুঝতে পারছিলেন। তিনি চোখ মেলে নাদিয়াকে দেখলেন। মা, তিনি দুর্বল গলায় বললেন। নাদিয়া তার পাশে গিয়ে বসল। আমি ঠিক করেছি, আমি কারখানার কাজ করব না। কেন বাবা? আমার কারণে যদি কোনো ঘরে বাবা ছেলের লড়াই হয় তবে সেই কাজ আমি চাই না। মা, গরিবের সবচেয়ে বড় সম্পদ হলো তার ইজ্জত। আমি কারো ইজ্জতের মাঝে আসতে চাই না। নাদিয়ার মনে খুব কষ্ট হলো। সে জানত তার বাবা ঠিক বলছেন, কিন্তু ফারহান তাদের জন্য যা করেছে তা সে ভুলতে পারছিল না। সে রাতে নাদিয়ার একদম ঘুম হলো না। সে অনেকক্ষণ জেগে রইল। অনেক ভেবে সে একটি কাগজ নিল এবং তাতে লিখতে শুরু করল। তার হাত কাঁপছিল, কিন্তু মনের কথাগুলো অক্ষরে ফুটে উঠছিল। সে লিখল, আপনি আমাদের জন্য যা করেছেন তার জন্য আমি চিরকৃতজ্ঞ থাকব, কিন্তু আমি চাই না আমার জন্য আপনার ও আপনার বাবার মাঝে দূরত্ব আসুক। আপনি যতটুকু সাহায্য করেছেন তাই আমাদের জন্য অনেক বড়। লিখতে লিখতে নাদিয়ার চোখ থেকে পানি পড়ছিল।
সে ঝেঁটিতি চোখের পানি মুছে কাগজটি ভাঁজ করে রাখল। পরের দিন সে চুপচাপ সেই কাগজটি নিয়ে কারখানার দিকে গেল। কারখানায় গিয়ে দেখল ফারহান শ্রমিকদের মাঝে কাজ তদারকি করছে। নাদিয়া ধীরে ধীরে তার কাছে গেল। ফারহান তাকে দেখে অবাক হল। নাদিয়া কিছু বলল না, সে কেবল সেই কাগজটি ফারহানের হাতে দিয়ে তার মুঠো বন্ধ করে দিল। নাদিয়ার কণ্ঠ ছিল খুব নিচু, নিবেন? সময় পেলে পরে দেখবেন। এটুকু বলে সে চলে গেল। ফারহান এক কোণে গিয়ে কাগজটি খুলল। শব্দগুলো যত পড়ছিল তার বুক ভারী হয়ে আসছিল। সেই চিঠিতে কোনো অভিযোগ ছিল না, কোনো দাবি ছিল না, ছিল কেবল এক মেয়ের স্বচ্ছ হৃদয় যে চায়নি তার জন্য কারো পরিবার ভাঙুক। ফারহানের চোখ ভিজে এলো। সে অনুভব করল নাদিয়া কত শক্ত মনের এক মেয়ে। সেদিন সন্ধ্যায় ফারহান তার মাকে সব খুলে বলল। মা কিছুক্ষণ চুপ থেকে বললেন, বাবা, যে মেয়ের মনে এত বোধ আর সংস্কার আছে সে যে কোনো ঘরকে জান্নাত বানিয়ে দিতে পারে। কিছুদিন পর তিনি নিজে নাদিয়ার বাড়িতে গেলেন। নাদিয়া ও জাকির তাকে দেখে ঘাবড়ে গেলেন। কিন্তু ফারহানের মা খুব মায়া নিয়ে কথা বললেন। নাদিয়ার সরলতা, সম্মান আর বাবার প্রতি তার একাগ্রতা দেখে মার মন ভরে গেল। বাড়ি ফেরার সময় তিনি মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিলেন। সেদিন তিনি রফিক আহমেদকে পরিষ্কার বলে দিলেন, যদি আমার ছেলের বিয়ে হয় তবে এই মেয়ের সাথেই হবে। রফিক আহমেদ প্রথমে খুব রেগেছিলেন, এই সম্পর্ক তার একদম পছন্দ ছিল না। কিন্তু ফারহান ও তার মা নিজেদের সিদ্ধান্তে অটল ছিলেন। সময় কাটতে লাগলো এবং অবশেষে রফিক আহমেদকে নতি স্বীকার করতে হল। কয়েক মাস পর খুব সাধারণ আয়োজনে ফারহান ও নাদিয়ার বিয়ে হয়ে গেল। বিয়ের পর নাদিয়া যেভাবে পুরো ঘর সামলে নিল তা দেখে ধীরে ধীরে রফিক আহমেদের মন বদলে গেল। সে সকালে সবার আগে উঠত, ঘরের কাজ করত এবং কারখানার কাজেও ফারহানকে সাহায্য করত। তার পরিশ্রম আর স্বভাব দেখে রফিক আহমেদ বুঝতে পারলেন যে তিনি জাকিরের সাথে বড় ভুল করেছিলেন। একদিন তিনি নিজেই জাকিরের বাড়িতে গেলেন। তিনি জাকিরকে জড়িয়ে ধরে বললেন, ভাই সাহেব, আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছিল। আপনাকে না বুঝেই আমি অপমান করেছিলাম। জাকিরের চোখে পানি চলে এলো। তিনি শুধু বললেন, ঠিক আছে, মানুষের ভুল তো হতেই পারে। সময় বয়ে চলল। কয়েক বছর পর সেই ছোট্ট কারখানাটি খুব ভালোভাবে চলতে লাগল। ঘরে সুখ ছিল এবং সবাই মিলেমিশে থাকতে লাগল। আর একসময় যে মেয়েটি তার অসুস্থ বাবার বেতন নিতে কারখানায় গিয়েছিল সে আজ সেই পরিবারের সবচেয়ে বড় খুশিতে পরিণত হয়েছে। বন্ধুরা, এই গল্প থেকে এটাই শেখা যায় যে মানুষের আসল দাম তার টাকা দিয়ে নয়, বরং তার মন আর স্বভাব দিয়ে বিচার করতে হয়। অনেক সময় আমরা যাদের দুর্বল বা গরিব মনে করি তারাই সবচেয়ে বড় মনের মানুষ হয়ে থাকেন। বন্ধুরা, প্রতিদিন এরকম গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।